স্বাগতম সবাইকে। আমি রাহান চৌধুরী। আমার IELTS এ ৯ নম্বর ক্লাসে। আজ আমি আলোচনা করব রাইটিং টাস্ক 1 নিয়ে। আলোচনার শুরুতে সবাইকে আমি মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব তা হলো, আমি আজ কিছু IELTS এর vocabulary নিয়ে আলোচনা করব। তারপর আমি আলোচনা করব কিছু দরকারি গ্রামার যেগুলো টাস্ক 1 লেখার জন্য আপনার খুব দরকার হবে। সেগুলো নিয়ে আমি বিশদ আলোচনা করব না। সেগুলো আমি জাস্ট দেখাবো। আপনারা ডিটেইলস এগুলো বই থেকে অথবা ইন্টারনেট থেকে এগুলো প্র্যাকটিস করে আপনারা আপনাদের স্কিল বাড়াতে হবে। তারপর আমি আলোচনা করব ৩ ধরনের কাজ নিয়ে, ৩ ধরনের টাস্ক 1 নিয়ে। আমি প্রথমে আলোচনা করব পাই চার্ট নিয়ে, তারপর আমি আলোচনা করব প্রসেস ডায়াগ্রাম নিয়ে এবং শেষের দিকে আমি আলোচনা করব কিভাবে আপনারা বার চার্ট লিখতে পারেন। আজকের ক্লাসটা খুবই দরকারি। আশা করি সবাই খুব মনোযোগ দিবেন এবং আপনারা ক্লাসটি দেখবেন এবং দেখে যে কাজগুলো আমি প্র্যাকটিস করতে বলবো সেগুলো ইন্টারনেট অথবা বই থেকে প্র্যাকটিস করবেন এবং পরীক্ষা খুব ভালো করবেন। টাস্ক 1 এ আমরা অনেক নাম্বার নিয়ে কাজ করতে হয়, অনেক ডেটা নিয়ে কাজ করতে হয়। তো যেহেতু টাস্ক 1 এ আমাদের অনেক নাম্বার থাকে, 20% থাকে, 25% থাকে, 50% থাকে। এছাড়া জাস্ট 2000, 5000 এরকম অনেক নাম্বার অথবা পার্সেন্টেজ এগুলো সবসময় আমরা টাস্ক 1 এ মোটামুটি পেয়ে থাকি। এই যে নাম্বারগুলো থাকে, এই নাম্বারগুলোর জন্য আমরা কিছু vocabulary ইউজ করতে পারি। প্রথমে আমি এখানে একটা সিম্পল vocabulary চার্ট দিলাম। আমি একটা এক্সাম্পল দিই, তারপর আপনারা অন্যগুলো বুঝে নিতে পারবেন। ধরুন এখানে আছে প্রথমেই about, তার ভেরিয়েশন আছে approximately, around অথবা less। এই যে about টা বলতে আমরা বাংলায় বুঝি যে প্রায়, যেটা ধরুন 90% আছে সেটাকে আমরা বলতে পারি যে about 100%। আমরা কিন্তু বলতে পারি না যে exactly 100%। এখানে দেখুন exactly নিয়ে কথা বলা হয়েছে, precisely নিয়ে কথা বলা হয়েছে। যা বলছিলাম about, আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরুন আমরা জানি যে 25% হলো 100 ভাগের 1 ভাগ, যেটাকে আমরা বলি যে কোয়ার্টার। আমরা আমাদের ডেটাতে আছে 22% অথবা 21%। এই 22 or 21% কে আমরা বলতে পারি কিন্তু অ্যারাউন্ড এ কোয়ার্টার। যদিও এটা কিন্তু 25% না, কিন্তু আমরা অ্যারাউন্ড ব্যবহার করে সেটাকে বলতে পারি যে অ্যারাউন্ড এ কোয়ার্টার অথবা অ্যাপ্রক্সিমেটলি এ কোয়ার্টার অথবা অ্যারাউন্ড এ কোয়ার্টার। এই যে অ্যাবাউট, অ্যাপ্রক্সিমেটলি, অ্যারাউন্ড এগুলো ব্যবহার করা, এবং আমি ভেরিয়েশন 1, 2 এগুলো ইউজ করেছি। আমি আমার এই চার্টগুলো নিয়েছি ডমিনিক সায়েন্স গ্রুপ থেকে। এই চার্টগুলো ব্যবহার করার কারণ হলো যে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ভেরিয়েশন শিখতে পারেন। আর টাস্ক 1 এ অথবা IELTS এ আপনি কিন্তু vocabulary যত কম রিপিট করবেন ততই আপনার স্কোর বেড়ে যাবে। তো আপনি কোথাও অ্যাবাউট ব্যবহার করতে পারেন, কোথাও অ্যাপ্রক্সিমেটলি ব্যবহার করতে পারেন। এরপরে আবার যদি ব্যবহার করতে হয় আপনি অ্যারাউন্ড ব্যবহার করতে পারেন, তারপর লেস ব্যবহার করতে পারেন। এইভাবে এই vocabulary গুলো যদি আপনারা প্র্যাকটিস করেন, এখানে সব vocabulary গুলোই যদি আপনারা ব্যবহার করা শিখেন ডিকশনারি থেকে অথবা ইন্টারনেট থেকে, আপনারা এগুলোর অর্থ বুঝে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় সেটা যদি শিখতে পারেন, আপনারা পরীক্ষা খুব ভালো করতে পারেন। আর আমি অনেক সময়ই দেখি অনেকে IELTS এর vocabulary কি শিখবো সেটা নিয়ে খুব চিন্তায় থাকেন। এগুলোই হলো IELTS এর vocabulary, যেগুলো আপনারা শিখে এগুলো আপনারা টাস্ক 1 এর জন্য অথবা টাস্ক 2 এর জন্য অথবা আপনার স্পিকিং এও আপনি এইসব vocabulary ব্যবহার করতে পারেন। তো এরপর আমরা দেখব যে আরো কিছু কমপ্লেক্স vocabulary নিয়ে। এই কমপ্লেক্স vocabulary গুলোতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন প্রথমে সিম্পল দিয়ে শুরু করি। সিম্পল আছে এখানে 40 সঙ্গে 80 যে তুলনা, সেটা হলো যে অবশ্যই 80 40 ডাবল, এটা আমরা সহজে বুঝতে পারি। কিন্তু 80 to 40 কি? এই কথাটাকে ইংরেজিতে বলা যায় approximately double the amount of। এই যে approximately double the amount of, এটা দ্বারা কিন্তু আমরা সুন্দর একটি কথা, যদিও ইভেন দো এটা একটু কঠিন শোনাচ্ছে, বাট যখন আপনি ব্যবহার করতে পারবেন, আমি এখানে approximately মানে হলো যে এর আগে আমরা বুঝেছি যে about double the amount of, যখন প্রায় ডাবল করে ফেলেছে। ঠিক আছে? এই যে ব্যবহারগুলো সেই
ব্যবহারগুলো যতটা আমরা শিখতে পারবো সেইটাই কিন্তু আমাদের জন্য। এরপর দেখুন অ্যারাউন্ড টুয়াইস অ্যাজ মেনি, 40 এবং 78 এর সঙ্গে বা এরকম ডেটাগুলোকে আমরা কিভাবে আমরা এক্সপ্রেশন গুলো কিভাবে আমরা দেব। সো এই এই জিনিসগুলো। এছাড়া শেষের দিকে আছে আপনারা দেখুন যে only a fraction of 1000 এর সঙ্গে যখন 125 এইটা ব্যবহার করতে পারবো যখন আমরা স্মল জিনিসগুলো, স্মল কোনো ডেটা নিয়ে আলোচনা করব। আপনারা মনে রাখবেন যে টাস্ক 1 এ সবচেয়ে বড় জিনিসটা এবং সবচেয়ে ছোট জিনিসটা, এইসব জিনিসপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করতে হবে। কারণ এই কোনো একটা ডেটার দিকে তাকালে সবচেয়ে বড় জিনিসটা আমাদের চোখে পড়ে এবং সবচেয়ে ছোট জিনিসটা আমি আরো পরে যখন আলোচনা করব অন্যান্য ডায়াগ্রাম নিয়ে তখন আপনারা দেখবেন। সো যেটা বলছিলাম সেটা হলো যে আপনারা এখানে vocabulary গুলো এক্সপ্লোর করবেন এবং এই vocabulary গুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের সব নাম্বার এক্সপ্রেশনের জন্য। মনে রাখবেন আপনি যখন সরাসরি একটা নাম্বার না লিখে সেইটাকে আপনার মাথা থেকে এরকম একটা vocabulary এক্সপ্রেশন দিয়ে লিখবেন, সেটা কিন্তু পরীক্ষার হলে খুব ভালো হবে এবং আপনি খুব ভালো স্কোর তুলতে পারবেন। এছাড়াও ধরুন তুলনামূলক যে আলোচনাগুলো, ধরুন কোনো আমার দুটো ডেটা আছে, একটাতে আছে 40 আর একটাতে 120। সো 40 জন নিয়ে একটা আলোচনা আছে, 40 জন একটা জিনিস করে এবং 120 জন একটা জিনিস করে। এই দুটো জিনিসের যখন আপনি আলোচনা করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রিসাইজলি এভাবে কিন্তু আপনি তুলনামূলক আলোচনাগুলোর জন্য এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আসলে খুবই দরকারি। সো আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো যদি ভালোভাবে আত্মস্থ করতে পারি এবং ভালোভাবে ইউজ করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি, সঠিক কিভাবে ব্যবহার করা যাবে শিখতে পারি, তাহলে আমরা কিন্তু আসলে খুব ভালো করতে পারবো। এখন আমরা দেখছি যে পার্সেন্টেজকে কিভাবে আপনারা রিপিট না করে অন্যান্য vocabulary ব্যবহার করতে পারেন। ধরুন আপনার ডেটাতে থাকলো যে 25%, সেটাকে আপনি কিন্তু সরাসরি 25% না লিখে কোয়ার্টার লিখতে পারেন, স্মল নাম্বার লিখতে পারেন। সো এই যে ভেরিয়েশন গুলো আপনি কেন ওইখানে 25% না লিখে আপনি আপনার মাথা থেকে কোয়ার্টার অথবা স্মল নাম্বার লিখবেন? কারণ হলো যে 25%টা যেহেতু ডেটাতে দেয়া আছে, সেহেতু যদি আপনি আপনার মাথা থেকে একটা vocabulary ব্যবহার করতে পারেন যেটা 25% কে রিপ্লেস করে, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষক খুশি হবে এবং আপনি ভালো মার্কস পাবেন এবং আপনার লেখাটা আরো বেশি ফর্মাল এবং একাডেমিক হবে। তো আমি আরেকটা কথা বলি, আপনারা যে কখনোই পার্সেন্টেজ ব্যবহার করতে পারবেন না ডেটা থেকে তা না, কিন্তু সেটা ওভার ইউজ যেন না হয় সেটা আপনারা মাথায় রেখে এখান থেকে আপনারা এক্সপ্রেশন গুলো ব্যবহার করতে পারেন আর আপনারা সহজে আপনার লেখাকে অনেক বেশি প্রাঞ্জল এবং সুন্দর করতে পারেন। তো vocabulary আলোচনার পর আমি এখন আলোচনা করব যে কিছু গ্রামার নিয়ে। প্রথমে আমি বলি রিলেটিভ প্রোনাউন নিয়ে। আপনারা সবাই প্রোনাউন নিয়ে জানেন, কিন্তু রিলেটিভ প্রোনাউন নিয়ে আমি একটু কথা বলবো। রিলেটিভ প্রোনাউন আমরা সাধারণত জানি যে দ্যাট, হুইচ, হু, হুম, এই চারটাই বেশি আমরা ব্যবহার দেখি। প্রথম চারটা, এই চারটা ব্যবহার কেন করা হয় এটা নিয়ে আমি একটু কথা বলি। আপনারা দেখবেন যে লেখায় আমরা সবসময় কিন্তু আগের কোনো জিনিসকে রেফার করার জন্য অথবা অন্য কোনো জিনিসকে রেফার করার জন্য এবং আমাদের সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে একটি সেন্টেন্স বানানোর জন্য, এছাড়া আমাদের কমপ্লেক্স সেন্টেন্স লেখার জন্য আমরা কিন্তু এই ধরনের এই রিলেটিভ প্রোনাউন গুলো ব্যবহার করে থাকি। সো আমি একটা ছোট এক্সাম্পল দিই, আপনারা তাহলে সহজেই বুঝতে পারবেন যে রিলেটিভ প্রোনাউনটা কেন জরুরি। সো আমি একটা উদাহরণ দেই। ধরুন আমার দুটো সেন্টেন্স আছে এইরকম। প্রথম সেন্টেন্সটা হলো এ গার্ল ইজ টকিং টু সিয়াম ভাই। এখানে আমার একটা সেন্টেন্স হলো যে একটা মেয়ে সিয়াম ভাইয়ের সঙ্গে কথা বলছে। এরপর আরেকটা সেন্টেন্স হলো ডু ইউ নো দ্য গার্ল। সো আমার এখানে দুটো সেন্টেন্স, প্রথমটা হলো সিয়াম ভাইয়ের সঙ্গে কথা বলছে একটা মেয়ে, আর সেকেন্ডটা হলো যে ওই মেয়েটাকে কি আমরা চিনি কিনা। এই যে দুটো সেন্টেন্স, এ গার্ল ইজ টকিং টু সিয়াম ভাই, এখানে থেমে গেল একটা সেন্টেন্স শেষ। আরেকটা সেন্টেন্স শুরু হলো ডু ইউ নো দ্য গার্ল দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন।
সো এই দুটো সেন্টেন্সকে আমি কিন্তু একটা সেন্টেন্স করতে পারি বা কমপ্লেক্স করতে পারি আমার এই রিলেটিভ প্রোনাউন ইউজ করে। কিভাবে? আমি যদি এইভাবে লিখি, ডু ইউ নো দ্য গার্ল হু ইজ টকিং টু সিয়াম ভাই, এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইজ টকিং টু সিয়াম ভাই। তাহলে আমার আগের দুটো আলাদা আলাদা সেন্টেন্সকে আমি এখানে একটা সেন্টেন্স করে ফেলেছি। আমাদের রাইটিং এর সৌন্দর্য কিন্তু এখানেই, আপনি কত কম কথায় বেশি জিনিস আপনি বোঝাতে পারবেন বা মানুষকে বেশি জিনিস আপনি কনভে করতে পারবেন। সো এই যে জিনিসগুলো, এটার জন্য এই ধরনের রিলেটিভ প্রোনাউন গুলো খুবই দরকারি। আমি এখানে রিলেটিভ প্রোনাউন নিয়ে আর কিছু বলবো না। আর একটা শেষ কথা বলি, রাইটিং এর কোহেশন, যে একটা লাইনের সঙ্গে আরেকটা লাইন কতটা সম্পর্কযুক্ত, এগুলোর জন্য কিন্তু রিলেটিভ প্রোনাউন খুবই দরকারি। আপনারা যখন স্যাম্পল টাস্কগুলো দেখবেন, যেখানে ব্যান্ড 9 ব্যান্ড 8 এর স্যাম্পল গুলো দেখবেন, সেখানে দেখবেন কিন্তু দ্যাট, হু, হুইচ, হুম, এইসব এই জিনিসগুলো খুবই ব্যবহার হয় এবং এগুলো সুন্দর করে ব্যবহার করার জন্য আপনারা রিলেটিভ প্রোনাউনটা ভালো করে প্র্যাকটিস করবেন। এখানে আমি ছোট ছোট কিছু উদাহরণ দিয়েছি, হুম কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়েছে, হুমটা রিলেটিভ প্রোনাউন, হু, দ্যাট। সো এভাবে করে আপনারা ইন্টারনেট থেকে অথবা বই থেকে রিলেটিভ প্রোনাউন গুলো দেখে নেবেন, এগুলোর ইউজ করা শিখবেন এবং ইউজ করবেন। যেহেতু আজ আমি বলেছি আমরা প্রসেস ডায়াগ্রাম নিয়ে কথা বলবো। প্রসেস ডায়াগ্রাম হলো টাস্ক 1 এর মধ্যে একটু এক্সেপশনাল একটা জিনিস, যেখানে কোনো ধরনের প্রসেস দেয়া থাকে, যে ধরুন একটা পার্ট কারখানায় পার্ট তৈরি হয় কিভাবে, সেখানে প্রতিটি প্রসেস দেয়া আছে, পার্ট কালেকশন থেকে মেশিনে যাওয়া থেকে এটা প্যাকিং হওয়া, সবকিছুই একটা ডায়াগ্রামের মতো দেয়া থাকে এবং আপনি এটাকে আপনার মতো লিখতে হবে। সো এখানে যেহেতু অনেক প্রসেস ডায়াগ্রামে কিন্তু সবগুলোতেই যে এরকম ফ্যাক্টরি থাকে তা না, এখানে অনেক প্রসেস ডায়াগ্রামে থাকে, ধরুন একটা বিদ্যুৎ কারখানায় পানি কিভাবে, পানি দিয়ে বিদ্যুৎ, সে ধরুন কাপ্তাই বিদ্যুৎ কারখানায় পানি ব্যবহার করে বিদ্যুৎ তৈরি করা হয়, এই সব প্রসেস গুলো আপনার পরীক্ষা থাকতে পারে। এছাড়া যে কোনো ধরনের প্রসেস থাকতে পারে। তো এই যে প্রসেস ডায়াগ্রামের জন্য প্যাসিভ ভয়েসটা খুবই দরকার। প্রসেস ডায়াগ্রামে প্যাসিভ ভয়েসটা ইউজ করা হয়, যেহেতু প্যাসিভ ভয়েসটা ইউজ করা হয় এর জন্য, যেহেতু অনেক কাজ সরাসরি মানুষ দ্বারা হয় না, এটা অটোমেটিক্যালি হচ্ছে, এক জায়গা থেকে পানি পড়ছে, এটা কিন্তু সে অটোমেটিক, কারো দ্বারা কোনো মানুষ দ্বারা হচ্ছে না, এটা অটোমেটিক্যালি হচ্ছে। এইরকম এক্সপ্রেশন গুলোর জন্য কিন্তু প্যাসিভ ভয়েস খুব দরকার। অন্যান্য টাস্ক কোনো প্যাসিভ ভয়েস অবশ্যই দরকার, বাট আমি এমফেসিস করছি বা আমি গুরুত্ব দিচ্ছি প্রসেস ডায়াগ্রাম লেখার জন্য আপনারা প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে। তো আপনার প্যাসিভ ভয়েস গুলো নিয়ে প্যাসিভ ভয়েসের বেসিক গুলো জানার চেষ্টা করুন এবং এগুলো আপনার সহজে শিখে রাখুন। আপনারা যেটা করবেন সেটা হলো, খুবই সহজ একটা টিপস দেই, আপনারা যে কোনো টপিকস আপনারা ইন্টারনেটে সার্চ দিতে পারেন, এটা নিয়ে আপনার যে পাতাটা বা যে পেজটা আপনাদের সবচেয়ে বেশি ভালো মনে হয় সেটাকে প্রিন্ট করে নিতে পারেন অথবা সেভ করতে পারেন এবং সেটা আপনার চোখ বুলিয়ে দেখতে পারেন প্রতিদিন একবার এবং এগুলো লিখে প্র্যাকটিস করতে পারেন। তারপর আপনি যখন লিখবেন টাস্ক 1 অথবা যে কোনো লেখা, তখন আপনি আপনার এই গ্রামার গুলো বা যা শিখেছেন সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করুন। আর যখন আপনি নিউজ পেপার পড়বেন অথবা টাস্ক 1 এর অন্যান্য স্যাম্পল পড়বেন, তখন এই গ্রামার গুলো আপনারা দেখেন কিনা সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করুন। তাহলেই আপনি বুঝবেন যে আপনি এই গ্রামারটা আসলেই বুঝেছেন এবং এগুলো আপনার সহজে ব্যবহার করতে পারবেন। পাই চার্ট, যখনই পরীক্ষায় পাই চার্ট পাবেন, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনি পাই চার্টের দিকে তাকাবেন, তাকিয়ে কোন স্লাইডটি সবচেয়ে বড়, কোন স্লাইডটি এরপর বড়, কোন স্লাইডটি সবচেয়ে ছোট, সেটা নিয়ে দেখবেন। সো আমাদের এখানে যেটা আছে সেটা নিয়ে যদি আমি দেখি, আমার সবচেয়ে বড় স্লাইডটা হলো, পাই চার্টটা কিন্তু পিৎজা হাটের পিৎজার মতো, শুধু আপনারা এখানে এটাকে খাওয়া যায় না আর পিৎজাকে খাওয়া যায়, বাট দেখতে কিন্তু এটা একই ধরনের, গোলাকার, কাটা আছে মাঝখানে। এখানে দেখুন সবচেয়ে বড় স্লাইসটা হলো 47% বা
আমার যেটা অরেঞ্জ কালার, তারপরে স্লাইস কিন্তু হলো আমার যে ব্লু কালারের 22%, তারপর রেড কালার, তারপরে কিন্তু আমার সবুজ বাংলাদেশের পতাকার মতো 12। সো এখন এগুলো কি জিনিস? এগুলো হলো যে কিভাবে ব্রিটিশ পিপল, হাউ দ্য ব্রিটিশ অ্যাক্সেস দ্য ইন্টারনেট ইন 2010, কিভাবে ব্রিটিশ পিপল বিভিন্ন ধরন ইউজ করে মোবাইল, ডায়াল-আপ, কেবল, নো ইন্টারনেট অ্যাক্সেস। সো এই কিভাবে বিভিন্ন মোবাইল অথবা ডায়াল-আপ, কেবল ইউজ করে ব্রিটিশ পিপল কিভাবে ইন্টারনেট ব্যবহার করেছিল। সো এই জিনিসটা আমি কিন্তু প্রথমেই আমার ইন্ট্রোডাকশনে নিয়ে আসবো যে কিভাবে মানুষ ইন্টারনেট ব্যবহার করেছিল বিভিন্নভাবে, সেটাই আমার এই পাই চার্টে দেখানো হয়েছে। সো আমি আমার এখানে আমার ইন্ট্রোডাকশনটা লিখেছি, আপনারা দেখেছেন। আমি শুধু এখানে একটা কথা বলবো কনজিউমার্স নিয়ে। এখানে দেখুন, এখানে আছে ব্রিটিশ, সেটা আমি না বলে অবশ্যই এখানে ব্রিটিশ পিপল। সো আমি এখানে ইউজ করেছি কনজিউমার, যেটা খুবই সুন্দর একটা ভোকাবুলারি, এবং এই একটা ছোট ভোকাবুলারি যেটা সবাই জানেন, এটা ইউজ করেই কিন্তু আমরা সহজেই, আমি প্রথমে ইন্ট্রোডাকশনে আমার পরীক্ষকের কাছে একটা পজিটিভ অ্যাপ্রোচ তৈরি করে ফেলছি, বা পরীক্ষক কিন্তু এখন আমাকে নিয়ে পজিটিভ, যে আমার লেখায় সে ভালো কিছু পাবে। তারপর আমি কিন্তু বিশাল কঠিন কিছু লিখিনি। আমি কিন্তু দেখুন, আমার যে আজ আমি কিছু ভোকাবুলারি নিয়ে কথা বলেছি, সেগুলো নিয়ে, আর সেগুলো দিয়েই আমি প্রথমে কিন্তু ব্যবহার করেছি সিগনিফিকেন্টলি। সিগনিফিকেন্টলি বলতে বোঝায় কোনো বড় জিনিস। আপনারা জানেন, যখন তাৎপর্যপূর্ণ কিছু হয় সেটাকে আমরা সিগনিফিকেন্টলি বলি। সিগনিফিকেন্টলি 47%টা সবচেয়ে বড়, সেটাকে আমি ব্যবহার করেছি প্রথম লাইনটা। তারপর আমি ইউজ করেছি দেখুন 22%কে আমরা বলেছি অলমোস্ট এ কোয়ার্টার। এরপর আমি 12%টাকে, প্রথমে আমি ইন্টারনেট অ্যাক্সেস কিভাবে হয়েছে সেটা দেখিয়েছি, সেটাকে একটা গ্রুপ করেছি। তারপর 12%টাকে কিন্তু আমি 12 লিখেছি, TWELVE। আমি কিন্তু 1 2 লিখিনি, নাম্বার না লিখে মাঝে মাঝে যতটা ভেরিয়েশন আনতে পারেন। তারপর কিন্তু আমি চলে গেছি একটু আলাদা গ্রুপে, ইট শুড অলসো বি নোটেড দ্যাট। এখানে আমি একটা সুন্দর এক্সপ্রেশন ইউজ করেছি, ইট শুড অলসো বি নোটেড। এই ধরনের এক্সপ্রেশন গুলো, এই ধরনের সাইন পোস্টিং গুলো হলো আপনি আপনার রিডারকে আপনার পড়ার জন্য বেশি মনোযোগ বাড়ানোর যে টেকনিক গুলো, সে যে আসলে এই সেন্টেন্সটাতে কি বুঝাতে চাচ্ছে, বা এই পর্যায়ে কি বুঝাতে চাচ্ছে আপনার রিডার, যেন সেরকম আকর্ষিত হয় আপনার লেখার দিকে। সো এই জন্য আমরা ব্যবহার করেছি ইট শুড অলসো বি নোটেড দ্যাট এ স্মল, এখানে ছোট, বাট এ সিগনিফিকেন্ট মাইনরিটি। সো এই যে আমার এক্সপ্রেশন গুলো, এই এক্সপ্রেশন গুলো কিন্তু আপনার খুবই দরকার আপনার রাইটিং টাস্ক 1 লেখার জন্য। শুধু পাই চার্ট না, যে কোনো ধরনের বার ডায়াগ্রাম বলুন, লাইন গ্রাফ বলুন, এই ধরনের এক্সপ্রেশন বা এভাবে যদি আপনারা সাজিয়ে লিখতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু খুব ভালো করে একটা মার্কস পেতে পারেন। এখন প্রসেস ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। প্রসেস ডায়াগ্রামে থাকে কিভাবে কোনো একটা প্রক্রিয়া কিভাবে সম্পাদন হয় সেই ডায়াগ্রাম। এখানে আছে ক্রেডিট কার্ড নিয়ে, কিভাবে ক্রেডিট কার্ড দিয়ে কাস্টমার পে করে, এবং যাকে পে করে সে কিভাবে তার জিনিসটা পাঠিয়ে দেয় কাস্টমারের কাছে। সো এখানে জিনিসটা সিম্পল দেখালেও এর ভেতরে অনেক কিছু আছে। ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলেন আর আপনার জিনিস চলে আসলো, কিন্তু এই ক্রেডিট কার্ড কোম্পানির সঙ্গে যেমন জড়িত, সেরকম ক্রেডিট কার্ডের যে অর্গানাইজেশন আছে তাদের সঙ্গে জড়িত। সো এই যে ক্রেডিট কার্ড অর্গানাইজেশন, তারপরে যে আপনার ব্যাংক, তারপর মার্চেন্টের ব্যাংকে আবার টাকাটা গেল, এই যে টোটাল জিনিসটা, এটা নিয়েই আসলে কিন্তু এখানে আমাদের আলোচনা, বা এখানে আমরা আলোচনা করতে হবে। প্রথমে দেখুন, কনজিউমার পে করলো কার্ড দিয়ে, মার্চেন্ট হলো যাকে পেমেন্ট করলো, যার যে আপনার কাছে সেলার বলতে পারেন, বিক্রি করলো। সো এই ক্ষেত্রে কিন্তু যখনই আপনি পেমেন্ট করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা অথরাইজেশন দরকার হলো ক্রেডিট কার্ড অর্গানাইজেশন থেকে। যখনই অথরাইজেশন দেয়া হলো, তারপরে কিন্তু এর পাশাপাশি ক্রেডিট কার্ড অর্গানাইজেশন সাইমালটেনিয়াসলি
আপনার ব্যাংক থেকে অথরাইজেশন চাবে যে আসলে আপনার অ্যাকাউন্টে টাকা আছে কিনা। আপনার ব্যাংক কিন্তু সেক্ষেত্রে আবার অথরাইজেশন দিতে হবে। তো এই যে প্রসেসগুলো, এই প্রসেসটাকে আমরা ভেঙে ভেঙে লিখবো এবং লিখে আমরা দেখাবো যে কিভাবে আমাদের প্রসেস ডায়াগ্রামটা লেখা হয়। তো এইখানে প্রসেস ডায়াগ্রামে একটা টেকনিক হলো, প্রসেস ডায়াগ্রামে অনেক কিছুই লিখতে পারেন, অনেক ইনফরমেশন ঢুকাতে পারেন, যেহেতু এখানে একটা পুরো প্রসেস। এখানে দেখুন যে প্রথমে আলোচনা করেছি আমরা ইন্ট্রোডাকশনে, জাস্ট একটা সেন্টেন্স ব্যবহার করেছি। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্টেজ কিভাবে ক্রেডিট কার্ড দিয়ে জিনিসপত্রের জন্য পেমেন্ট করা হয়। তারপর আমরা আরেকটু ডিটেলস বলেছি যে এখানে কয়টি আপনি কত ধরনের মানুষ জড়িত বা কত ধরনের অর্গানাইজেশন জড়িত। এখানে ধরুন যে দিচ্ছে পেমেন্ট করছে সে জড়িত, যাকে করছে সে জড়িত, এখানে আরো 3টি অর্গানাইজেশন জড়িত। সো টোটাল 5 ডিফারেন্ট অর্গানাইজেশন আর মানুষ পার্টিস জড়িত, প্লাস এখানে আমরা কতটা স্টেজ, আপনি সহজেই যদি দেখতে পারেন যে এখানে কিন্তু 7টা স্টেজ আছে। সো এই যে স্টেজগুলো এবং এই যে আমার কতটা পার্টিগুলো জড়িত, এটা আপনি লিখে ফেলতে পারেন। যেহেতু এটা একটা প্রসেস, তাহলে সহজেই প্রসেসের দিকে যেতে পারেন। সো এখানে প্রথমেই আমি ভাগ করব যে কিভাবে আপনার পেমেন্টটা হয়েছে। তো কাস্টমার যখন পে করেছে তার প্রোডাক্টের জন্য ক্রেডিট কার্ড দিয়ে, সো অ্যাট দ্যাট পয়েন্ট এখানে আপনারা দেখছেন দ্য ফার্স্ট স্টেপ আপনারা দেখছেন। সো এই সেন্টেন্সগুলোর এই ওয়ার্ডগুলো সেন্টেন্সের প্রথমে ব্যবহার হয়েছে, কারণ হলো এগুলো দিয়ে কিন্তু আমরা এগুলোকে আমরা বলবো যে সিকোয়েন্স মেনটেন্স হয়েছে। আমার সেন্টেন্সগুলো কিভাবে সিকোয়েন্স একটার পর একটা এসেছে, এগুলোকে বলে সিকোয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ। এগুলো আমাদের দরকার। আমরা এই ধরনের সেন্টেন্স যেমন ফার্স্টলি, সেকেন্ডলি, দেন, আফটার, সো এই সেন্টেন্সগুলোর মতোই এখানে আমি ব্যবহার করি দ্য ফার্স্ট স্টেপ, অ্যাট দ্যাট পয়েন্ট। এই ধরনের সিকোয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু খুবই দরকার। সো আসুন ফার্স্ট স্টেপের কথা বলেছি, তারপর অ্যাট দ্যাট পয়েন্টে যখন আমি এর আগে বাংলাতে বলেছি, যখনই আমি পেমেন্ট করেছি অ্যাট দ্যাট, তারপর কি হয়েছে, মার্চেন্ট কিন্তু এই পেমেন্টটা অথরাইজ করার জন্য ক্রেডিট কার্ড অর্গানাইজেশনকে রিকোয়েস্ট করেছে। তখন ক্রেডিট কার্ড অর্গানাইজেশন ইন্টার্ন হলো আরেকটা সিকোয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ বা সুন্দর ভোকাবুলারি, সেটা কনজিউমার ব্যাংকে জানিয়েছে। যখন আপনার টোটাল অথরাইজেশন ব্যাংক অথরাইজ করেছে, ক্রেডিট কার্ড অর্গানাইজেশন অথরাইজ করেছে, সেক্ষেত্রে কিন্তু মার্চেন্ট বুঝতে পেরেছে বা আমার কার্ডটা ভেরিফাইড হয়েছে, সেক্ষেত্রে আমার কাস্টমারের কাছে প্রোডাক্ট চলে গেছে। তো এখন প্রোডাক্ট চলে যাওয়ার পরও কিন্তু কাস্টমার তার টাকা কিন্তু এখনো তার ব্যাংক অ্যাকাউন্টে পায়নি। তারপরের স্টেপটা হলো কাস্টমার কি করেছে, এখানে দেখুন লেখা হয়েছে আফটার দ্যাট হ্যাজ বিন পেইড। এখানে কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো ব্যবহার করলে আপনি সহজেই ভালো মার্কস পেতে পারেন। আপনি ব্যান্ড 9ও পেতে পারেন যদি আপনি কিভাবে লিখতে পারেন। দ্য কনজিউমার্স ইস্যুইং ব্যাংক কি করেছে, সেই টাকাকে মার্চেন্টের ওন ব্যাংকে পাঠিয়েছে, কিন্তু এই জন্য সে একটা ফি কেটে রেখেছে। সো এই টোটাল কথাগুলোকে আপনি যেটা করবেন, আমার এই লেখাটাকে আপনি ওই ডায়াগ্রামের সঙ্গে ভালোভাবে মেলাবেন। এবং কিভাবে আমি গ্রুপ করেছি, প্রথম যে প্যারাগ্রাফ সেখানে আমি গ্রুপ করেছি কিভাবে কার্ডটা অথরাইজ হলো এবং প্রোডাক্টটা চলে গেল। তারপর সেকেন্ডটাতে আমি আলোচনা করছি কিভাবে মার্চেন্ট তার টাকাটা তার ওন ব্যাংকে পেল। সো শেষের যে স্টেপগুলো, শেষের কনজিউমার ব্যাংকের পরে যে স্টেপটা একটা উল্টো অ্যারো দিয়ে বোঝানো হয়েছে। সো মার্চেন্টের ব্যাংকের দিকে, মার্চেন্টের ব্যাংকের সঙ্গে কনজিউমার ব্যাংকের যে রিলেশন এবং মার্চেন্টের কাছে টাকা আসা পর্যন্ত যে রিলেশন, সেটার জন্য আমি সেকেন্ড প্যারাগ্রাফটা ইউজ করেছি। সো আপনি করতে পারেন কি, আপনি আপনার ওই ডায়াগ্রামের সঙ্গে যদি এখানে না বোঝা যায় আগের ডায়াগ্রামে যান, এটাকে দরকার হলে খাতায় লিখুন এবং আপনি আমার লেখাগুলো আপনি আবার দেখুন। আমি আবার ছোট করে বলি, ইন্ট্রোডাকশনে আপনারা কি দেখতে পাচ্ছেন ভিজুয়ালি ওটাও লিখবেন,
এবং কি কি জড়িত সেটা আলোচনা করতে পারেন। তারপর সিকুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করে দ্য ফার্স্ট স্টেপ, দেন আপনি অ্যাট দ্যাট পয়েন্ট, নেক্সট। সো এই যে জিনিসপত্রগুলো এগুলো ইউজ করার আপনি সঠিক পন্থা ব্যবহার করুন এবং করে আপনি টোটাল যে কথাটা বা টোটাল প্রসেসটাকে সুন্দরভাবে আপনার মাথায় বোঝার চেষ্টা করুন এবং এটাকে আপনি একটা দুটো গ্রুপ করুন যে কোন জিনিসগুলো আপনি একসাথে আলোচনা করবেন সেটাকে একটা প্যারাগ্রাফে লিখুন, আর অন্যান্য জিনিসগুলোকে আপনি আলাদা প্যারাগ্রাফে লিখুন এবং সুন্দর কিছু সেন্টেন্স লিখে আপনি আপনার আর সেন্টেন্স লেখার ক্লুগুলো কিন্তু এখানেই দেয়া আছে, সেগুলোকেই কিন্তু আপনি সুন্দর করে লিখে, দরকার হলে আপনি একটু প্যাসিভ ভয়েস ব্যবহার করে লিখে আপনি এগুলো কিন্তু সুন্দর কিছু সেন্টেন্স লিখতে পারেন এবং একটা সুন্দর রাইটিং টাস্ক 1 লিখতে পারেন। আমি আজ যে কথাগুলো বলেছি এখন আমি আলোচনা করব বার ডায়াগ্রাম নিয়ে। সেটা আলোচনা করার আগে আমি এখানে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব একটা ওয়েবসাইটের। এটা আসলে www.ielsexam.net, তারপর /practice-test/40/IELTS writing task 1। এই লেখাটা যদি আপনারা কপি করুন এবং আপনাদের ব্রাউজারে আপনারা দেন তাহলে কিন্তু আপনারা এরকম স্যাম্পল অনেক রাইটিং টাস্ক আছে, যেটা আপনারা করবেন বা যে জন্য আমি এই রিসোর্সটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা এই যদি ওয়েবসাইটটাতে যান এখানে অনেক ধরনের রাইটিং আছে, তার রাইটিংগুলোর অনেক শত শত রাইটিং আছে এবং রাইটিংগুলোর কিভাবে লিখবেন, কেমন ব্যান্ডের লেখা সেটা আছে। তো আপনারা এখান থেকে ভালো ভালো ব্যান্ডের লেখাগুলো ফলো করতে পারেন। আপনারা সেখান থেকে লেখাগুলোতে কিভাবে রিলেটিভ প্রোনাউন ইউজ হয়, কিভাবে লেখাগুলো গ্রুপ করা হয়। টোটাল কথা হলো একটা গণিতের মতো আপনি বুঝার চেষ্টা করুন যে আসলে টাস্ক 1 গুলো কিভাবে লেখা হয়। আমি আপনাদের জন্য বেসিক জিনিসগুলো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের কাজ হলো এখন অ্যাডভান্স লেভেলে কিভাবে আসলে আপনার মতো আপনার জন্য মনে রাখবেন যে আপনি রিসার্চ করে আপনার ওন ওয়েটা বের করতে হবে। আর এভাবে যদি আপনারা একবার বুঝতে পারেন কিভাবে টাস্ক 1 অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে একটা জিনিস দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার ডেমনস্ট্রেশনটা হবে আপনার মাথার ভেতর এবং আপনি কিভাবে এটাকে গ্রুপ করবেন, আপনি কোথায় কোন সেন্টেন্স ইউজ করবেন সেটা যদি আপনারা বুঝতে পারেন। আর এর জন্য আমার মনে হয় এই ওয়েবসাইটটা খুব কাজে লাগবে, ielsexam.net। এইটা খুবই দরকারি। এখানে অনেক ধরনের প্র্যাকটিস টেস্ট, আ আ অনেক ধরনের যে টেস্টের যে কোয়েশ্চেন গুলো সেগুলো সলভ করা আছে। সো সেগুলোকে আপনি জাস্ট এভরিডে দেখবেন, দেখে দেখে আপনারা এগুলো জাস্ট পড়বেন, মুখস্থ করার দরকার নেই। শুধুই এটা থেকে আপনার ধারণা নিবেন এবং দেখবেন যে ডে বাই ডে আপনার রিডিংও ভালো হবে এবং পাশাপাশি আপনার রাইটিংটাও অনেক বেশি ভালো হবে। সো এই পর্যায়ে আমরা একটা বার ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। আসুন আমি একটা বার ডায়াগ্রাম, আমি ডমিনিকস আইএলস থেকে একটা বার ডায়াগ্রাম আলোচনা করছি। এখানে আপনারা একটি বার চার্ট দেখতে পাচ্ছেন। বার চার্টে কি নিয়ে এই বার চার্টটা সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন দেখুন এখানে বার চার্টটা আসলে হলো, এখানে দেখুন যে কিছু লাইন দেয়া আছে। লাইনটা আসলে কি নিয়ে লাইন সেই লাইনটা আমরা আগে বের করব। প্রথমেই যখনই কোয়েশ্চেন আমরা হাতে পাবো এখানে বলা আছে যে এই লাইনগুলো হলো যে কিভাবে একটা ইউকেতে কিভাবে পুরুষ এবং মহিলারা কিভাবে তাদের জার্নি গুলো করে বিভিন্ন পারপাসের জন্য। এখানে দেখুন আছে ২ সেট লাইন আছে। একটা হলো রেড সেট আর একটা ব্লু সেট। আর একটা কিছু লম্বা কিছু ছোট। সো এখন আসলে মেইন ব্যাপারটা হলো যখনই আমরা একটা বার ডায়াগ্রাম দেখবো, তখনই আমরা চেষ্টা করব যে আসলে বুঝে ফেলার এগুলো আসলে কি জিনিস। আর এই বুঝার জন্য এখানে দেখুন আমার প্রথমেই যেটা দেওয়া আছে যে জার্নিজ মেড বাই ম্যান অ্যান্ড উইমেন ইন দ্য ইউনাইটেড কিংডম। ২০০৬ সালে কি জন্য মানুষ জার্নি করেছিল বা কি জন্য মানুষ বের হয়েছিল, বাইরে বের হয়েছিল। প্রথমে ওয়াকিং দেখতে পাচ্ছেন, ফ্রেন্ডদেরকে দেখার জন্য, এডুকেশনের জন্য, শপিং এর জন্য, পার্সোনাল বিজনেসের জন্য, স্কুল রানের জন্য। তো এখন মূল কথা হলো যে এখানে ২ টা কি ফিচার আছে। কি ফিচার হলো যে পুরুষ এবং মহিলা হলো একটা কি ফিচার আমাদের,
যে পুরুষরা কি বেশি বের হয়েছে না মহিলারা বেশি বের হয়েছে। মনে রাখবেন আমার কি ফিচার হলো এখানে রাইট সাইডে দেয়া আছে উইমেন অ্যান্ড মেন, এটা আমার একটা কি ফিচার। আর একটা কি ফিচার হলো কেন তারা বের হয়েছিল, পারপাস। সো এখানে দেখুন আমি সহজভাবে বলি যে পুরুষ যতটুকু বের হয়েছিল মহিলাও বের হয়েছিল। কেন বের হয়েছিল? হাঁটার জন্য বের হয়েছিল। সো আমার পুরুষ মহিলা একটা কি ফিচার, পুরুষ বেশি বের হয়েছিল না মহিলা বেশি বের হয়েছিল এবং কেন তারা বের হয়েছিল। সো আমি দুটো কি ফিচার পেয়েছি। একটা কি ফিচার হলো পুরুষ মহিলা, আর একটা কি ফিচার হলো যে তারা কেন বের হয়েছে। তো এখানে একটু আমি বলি, তারপর আমি আমার একটা স্যাম্পল লেখা আছে, এটা ডমিনিক্স আইএলস গ্রুপ থেকে। বাট আমি কি ফিচার একটা জিনিস দেখুন, ওয়াকিং হাঁটা, ফ্রেন্ডদেরকে যে দেখা, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হলিডে, হলিডে বা ডে ট্রিপ, পার্সোনাল বিজনেস, এই যে জিনিসপত্রগুলো এগুলো কিন্তু ওয়াকিং, হলিডে, ডে ট্রিপ, তারপর পার্সোনাল বিজনেস, ভিজিট ফ্রেন্ড, এগুলোকে কিন্তু আমরা একটা গ্রুপ করে ফেলতে পারি। কারণ এগুলোতে কিন্তু হচ্ছে কি যে মোটামুটি পুরুষরা এবং মহিলারা আপনার সমান পরিমাণে তারা জার্নি করেছে। মোটামুটি ফিগারটা কিন্তু মোটামুটি সমান। আপনারা দেখতে পাচ্ছেন ফিগারগুলো কিন্তু সমান। সো এখানে এই যে ৪-৫টা তথ্য এগুলোকে কিন্তু আমরা একটা গ্রুপ করে ফেলবো। আমি টেকনিক দেখাচ্ছি কিভাবে আপনারা পরীক্ষায় লিখবেন। তারপর যেটা করবেন সেটা হলো যে কিছু কি ফিচার বের করছি। কোথায় বেশি পুরুষরা জার্নি করেছে? দেখুন এডুকেশন, এডুকেশনে যদি আপনারা দেখুন আমার পুরুষরা বেশি বের হয়েছে বা বেশি জার্নি করেছে এডুকেশনের জন্য। আপনারা যদি দেখুন যে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্টে কে বেশি বের হয়েছে? পুরুষরা। তারপরে যেটা আপনারা সহজে দেখতে পাচ্ছেন যে পুরুষরা এখানে আহ, এখানে আপনারা দেখুন যে পুরুষরা আপনার বের হয়েছে তাদের কমিউটিং অ্যান্ড বিজনেসের জন্য পুরুষরা বেশি বের হয়েছে। এখন আসুন এরপর উল্টোটা দেখি, কোথায় মেয়েরা বেশি বের হয়েছে। মেয়েরা বেশি বের হয়েছে অবশ্যই আপনারা এখানে দেখুন স্কুল রানে মেয়েরা বের হয়েছে। এখানে ভিজুয়ালি আমরা দেখছি শপিং এ, যেটা সাধারণত হয় মেয়েরা বের হয়েছে। আর তারপরে আপনারা দেখুন যে তারা মেয়েরা কোথায় আরো বেশি বের হয়েছে, ফ্রেন্ডদেরকে ভিজিট করার জন্য মেয়েরা বেশি বের হয়েছে। সো প্রথমে আমরা করেছি আমাদের সিমিলার, যেরকম ওয়াকিং, পার্সোনাল বিজনেস, হলিডে ট্রিপ, যে ধরনের সিমিলার জিনিসগুলো আছে সেগুলোকে নিয়ে গ্রুপ করেছি। তারপর আমরা আলোচনা করব তুলনামূলক কিছু আলোচনা, কারা বেশি বের হয়েছে, পুরুষরা কোথায় বেশি বের হয়েছে, মহিলারা কোথায় বেশি বের হয়েছে। তারপর এখানে একটু দেখুন সবচেয়ে বড় পয়েন্টগুলো দেখার চেষ্টা করুন। সবচেয়ে বড় পয়েন্টগুলো হলো এখানে দেখুন, আমার যদি একটা জিনিস আপনারা দেখতে পারেন যে কোথায় সবচেয়ে বেশি মেয়েরা বের হয়েছিল শপিং করার জন্য। সবচেয়ে এখানে সবচেয়ে এদিকে চলে এসেছে দেখুন, সবচেয়ে মেয়েরা বেশি বের হয়েছে। সেথায় পুরুষরা কিন্তু এখানে পুরুষরাও বের হয়েছিল, বাট পুরুষদের সঙ্গে মেয়েদের একটা ভালো ডিস্টেন্স আছে। তারপরে দেখুন যে কোথায় এর উল্টোটা দেখুন, কোথায় পুরুষরা বেশি। এখানে দেখুন পুরুষরা কমিউটিং এন্ড বিজনেসের জন্য সবচেয়ে বেশি বের হয়েছে। সো প্রথমে হলো কি ফিচার আমাদের দুটো, একটা কেন বের হয় পারপাসেস, আর আরেকটা হলো কারা কারা বের হয়, পুরুষ এবং মহিলা। সো কি দুটো ম্যান এন্ড উইমেন, একটা কি ফিচার্স আর একটা কি ফিচার্স হলো হোয়াই, কেন তারা বের হয়। So তারপর আমরা বের করলাম যে একটা গ্রুপ করা শুরু করব। কিছু তথ্যকে, যেহেতু আমরা ১৫০ শব্দ লিখতে হবে, কিছু তথ্যকে একটা গ্রুপ করলাম, কোথায় কোথায় সিমিলার ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, ওয়াকিং, আমাদের পার্সোনাল বিজনেস, হলিডে ট্রিপ, এগুলোকে আমরা একটা সিমিলার গ্রুপে বা অল্প কিছু সেন্টেন্স দিয়ে আমরা এগুলোকে গ্রুপ করে ফেললাম। ইভেন একটা সেন্টেন্স এগুলো লেখা যায়। তারপর আমরা যেটা সাপোর্টিং ডকুমেন্ট বা সাপোর্টিং ডিটেলস বলা হয়, সাপোর্টিং ডিটেলস বললেই সবচেয়ে ভালো হয়। সাপোর্টিং ডিটেলসের জন্য আমরা যেটা বের করব, কিছু আমরা বলেছি যে কোথায় পুরুষ বেশি বের হয়েছে, কোথায় মহিলা বেশি বের হয়েছে, সেগুলো আমরা, যেগুলো সিগনিফিকেন্ট বা যেগুলো আমরা দেখা যাচ্ছে। তারপর আমরা বের করেছি যে
সবচেয়ে মহিলারা কোথায় বেশি বের হয়েছে, সবচেয়ে পুরুষরা কোথায় বের হয়েছে। সো এই টোটাল তথ্যগুলোকে আমি যেগুলো বলেছি এগুলো যদি আপনার মাথায় থাকে, এগুলোকে দিয়ে যদি আপনারা একটা আমরা লিখতে চাই, আমরা আসুন দেখি এইটা আমি ডমিনিকস আয়ার্স থেকে আমার যত কথা আছে সেটাও আমি কিন্তু ডমিনিকস আয়ার্স থেকে কপি করে বলছি। সো পুরো আমার কিন্তু সত্তাটা আমি নিচ্ছি ডমিনিকস আয়ার্স থেকে। জাস্ট আমি এগুলোকে আমার মতো করে বলছি। এখানে দেখুন ইন্ট্রোডাকশনটা লেখা হয়েছে সহজভাবে যে এই যে দুটো ফিচার সেটা তুলে ধরা হয়েছে বা দুটো কি ফিচার আমি বলেছি ডিফারেন্ট রিজনস, পারপাসটাকে কিন্তু রিজন বলা হয়েছে, একটা সিনোনিমস ব্যবহার করা হয়েছে এবং আপনার মার্কসটা বেড়ে যাচ্ছে। তবে অবশ্যই মনে রাখবেন আপনি এমন সিনোনিমস ব্যবহার করবেন যেটা ওটাকে রিপ্লেস করা। আপনি এমন কোনো সিনোনিমস যদি খুঁজে না পান যেটা রিপ্লেস করতে পারছে না, তাহলে আপনি কোশ্চেন থেকে কপি করেই এখানে পারপাস লিখতে পারতেন, কিন্তু সবচেয়ে ভালো হয় ভালো একটা সিনোনিমস লেখা। এবং দেখুন এখানে লেখা ডিফারেন্ট রিজনস, এরপর মেলস অ্যান্ড ফিমেলস। সো এই দুটো কি ফিচার নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর প্রথমে আমাদের ট্রিগার ওয়ার্ড বা যে আমরা বলেছি যে সাইন পোস্টিং, ইট ইজ ইমিডিয়েটলি অ্যাপারেন্ট। এই ধরনের সেন্টেন্সগুলো বা এই ধরনের ছোট ছোট ফ্রেজগুলো শিখার চেষ্টা করুন। ইট ইজ ইমিডিয়েটলি অ্যাপারেন্ট দ্যাট দ্য মোস্ট কমন পারপাসেস ফর ট্রাভেলিং ওয়ার কমিউটিং অ্যান্ড শপিং। আমরা এর আগে দেখেছি যে কমিউটিং এবং শপিং এ এখানে আপনারা দেখুন এই লাইনটাকে আপনারা যেটা করবেন পড়ে যে কমন পারপাস অফ ট্রাভেলিং কমিউটিং অ্যান্ড শপিং এর জন্য আমরা এর আগে দেখেছি যে 20% অফ ট্রিপ, সবচেয়ে বেশি ট্রিপ হয়েছে আমার কমিউটিং এবং শপিং এর জন্য। এইটাকে আমি একটু দেখাচ্ছি, আমি লাইন বাই লাইন দেখাবো না, বাট দেখুন তাহলে আপনারা বুঝতে পারছেন। এখানে বড় যে দুই কথাটা, সবচেয়ে বড়টা আমরা ধরে ফেলছি শপিং, এখানে কিন্তু সবচেয়ে এইদিকে সবচেয়ে বড় এসেছে, তারপর কিন্তু যাচ্ছে কি কমিউটিং। টোটাল কথা হলো আপনার যে সিমিলার তথ্যগুলো সেগুলোকে আপনি গ্রুপ করার চেষ্টা করুন, সবচেয়ে বড় জিনিসগুলোকে ধরার চেষ্টা করুন, সবচেয়ে ছোট জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করুন। তারপরে আপনি তুলনামূলক কিছু আলোচনা করবেন, কোথায় মেয়েরা বেশি গিয়েছে, কোথায় ছেলেরা বেশি গিয়েছে। সো সবচেয়ে বড় যে জিনিসটা সেটা আমরা আলোচনা করলাম। এখন এই পর্যায়ে আমরা আলোচনা করব যে দ্য নেক্সট, পরেরটা আলোচনা করা হয়েছে। তারপরে আমরা এভাবে যেতে যেতে আমরা ছোটর দিকে যাব। এরপর দেখুন সবচেয়ে ছোটগুলো ফাইনালি দিয়ে বোঝানো হয়েছে, এটা আমার একটা ট্রিগার ওয়ার্ড। যে ফিউয়েস্ট নাম্বার অফ ট্রিপ কি জন্য হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো তারপর আমরা আলোচনা করব যে কিছু তুলনামূলক আলোচনা, কোথায় মেল বেশি গিয়েছে, কোথায় ফিমেল বেশি গিয়েছে। সো টোটাল কথা হলো এই যে লেখাটা, এই লেখাটাকে আপনারা চেষ্টা করবেন যে আপনারা নিজেরা লিখবেন, লিখে আমার ভিডিওটাকে পেছনে নিয়ে অথবা এখানে যে ওয়েব অ্যাড্রেস আছে সেখানে আপনারা গিয়ে এই লেখাটার সঙ্গে আপনার ওই রাইটিংটাকে মেলাবেন। এবং এখানে দেখুন while ইউজ করা হয়েছে, স্লাইটলি ইউজ করা হয়েছে, এই ধরনের বিভিন্ন ধরনের নোটেবলি, এই ট্রিগার ওয়ার্ডগুলো, এগুলো যতগুলো লাইকওয়াইজ, এগুলোকে আসলে যতগুলো, এগুলো ব্যাপারটা হলো কি, এটা যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন, যত বেশি রিডিং করবেন, যত বেশি এটার সঙ্গে লেগে থাকবেন, আপনার তত বেশি এগুলো অটোমেটিক্যালি আপনার মাঝে চলে আসবে, আপনার রাইটিং এর মাঝে চলে আসবে। এগুলো কিন্তু রাইটিং এর অলংকারের মতো। সো আশা করি আমার এই লেকচারটা আপনারা বোঝার চেষ্টা করবেন। যদি একবারে না বুঝেন বারবার দেখার চেষ্টা করুন। কোনো কোয়েশ্চেন থাকলে আমার কাছে লিখতে পারেন। এছাড়া বিভিন্ন ওয়েবসাইট আছে, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো দেয়া আছে, ডমিনিকস আইএলটিএস বা যেই ওয়েবসাইটগুলো নিয়ে আমি আলোচনা করছি সেখানে আপনারা যান, আপনারা দেখুন এবং আপনারা খুব ভালোভাবে আপনারা চেষ্টা করুন যে জিনিসগুলো বুঝার চেষ্টা করুন। টাস্ক 1 টা হলো ম্যাথের মতো একটা জিনিস। একবার যখন আপনি বুঝে যাবেন আপনি নিজেই কিন্তু টাস্ক 1 লিখতে পারবেন। সো এই ছিল আমার টাস্ক 1 নিয়ে আজকের আমার লেকচার। আশা করি সবার ভালো লেগেছে। সো ধন্যবাদ সবাইকে।